বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা ৫, ৬, ৭, ৮ এবং ৯ পৃষ্ঠার সমাধান দিব প্রথম অধ্যায়ের। তো এখন আমরা ৫ পৃষ্ঠায় আছি। ৫ পৃষ্ঠায় তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটাই কাজ আছে। আমরা এই যেগুলো শিখে নেব সেটা হচ্ছে অক্ষাংশ কি সেটা জানবো, বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মেরু রেখাগুলো চিনে নিতে হবে। তো এগুলো আমরা শিখে নেব। তারপর দেখো, এখানে নিচে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো, জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেটা জেনে নিতে হবে। তারপর জিপিএস সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা বলবো, দেখিয়ে দিব। এটা আমরা সবার শেষে জিপিএস সিস্টেমটা দেখাবো। এখন আমরা দেখো, এই যে ৬ পৃষ্ঠায় একটা মানচিত্র দেওয়া আছে। তো ৭ পৃষ্ঠায় এরকম একটা মানচিত্র অঙ্কন করতে হবে হুবহুব। এটা হচ্ছে ৭ পৃষ্ঠার কাজ, এরকম একটা মানচিত্র অঙ্কন করতে হবে, মনে রাখবা। তো এখানে আমরা দেখো, আমরা প্রথমে অক্ষাংশ ও দ্রাঘিমা রেখা চিনি নিব। তারপর এখানে ৫ পৃষ্ঠায় যে এই বিষুবী অঞ্চল, মেরু অঞ্চল, তারপর অক্ষাংশ, এগুলা চিনে নেব। চলো আমরা এগুলো চিনে নিয়ে তারপর ৬ পৃষ্ঠার শখ পূরণ করবো। আমরা এখন ৬ পৃষ্ঠায় আছি। তো ৬ পৃষ্ঠার শখ পূরণ করার আগে আমরা বেশিগুলো জেনে নিই। চলো, যে এখানে দেখো, উপর থেকে নিচে যে রেখাগুলো দেওয়া আছে, যে দাগগুলো ১০, ২০, ৪০, ৬০ ডিগ্রিতে ভাগ করা, এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ রেখা, মানে দ্রাঘিমা রেখা। উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করা হয়েছে, ১ থেকে ৩৬০ ডিগ্রি। এখানে ২০ ডিগ্রি পর দাগ কাটা হয়েছে এখানে। তো উপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, সেটা তোমরা মনে রাখতে হবে, বা দ্রাঘিমা অংশ। এখন বাম থেকে ডান পাশে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে অক্ষাংশ রেখা বা অক্ষরেখা। উত্তর এবং দক্ষিণ মেরুকে বিভক্ত করেছে। এখানে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবো যে ডান পাশে দ্রাঘিমাংশ, অর্থাৎ পৃথিবীকে ৩৬০ ডিগ্রি কোণে, যেহেতু একটা বৃত্ত, যেহেতু ৩৬০ ডিগ্রি কোণ থাকে, তাই এখানে ৩৬০ ডিগ্রি কোণে এখানে ৩০ ডিগ্রি পর ১৫ ডিগ্রি পর দেখানো হয়েছে কোণগুলো। ডান পাশে দ্রাঘিমাংশ দেখো, উপর থেকে নিচ পর্যন্ত পৃথিবীর যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এখানে এটা হচ্ছে বাম পাশে, হচ্ছে অক্ষাংশ দেখা যাচ্ছে। অক্ষাংশ দেখা যাচ্ছে ডান থেকে বাম পাশে যে রেখাগুলো, অক্ষাংশের বৃত্তটা দেখো বাম পাশে, এই যে বাম পাশে। এখানে দেখো, ডান থেকে বাম পাশে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা, অক্ষাংশ, মানে উপর থেকে নিচে বিভক্ত করা হয়েছে। তো এখানেও কোণ রয়েছে। আর এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, উপর থেকে নিচ পর্যন্ত। তো তুমি দ্রাঘিমা রেখা চিনলা এবং অক্ষরেখা চিনলা, তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমরা বিভক্ত করতে পারবো। এখানে দেখো, এখানেও রেখাগুলো দেখানো হয়েছে সুন্দর করে। আর এখানে দেখো, নিরক্ষরেখা মাঝখানে যে পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ, নিরক্ষরেখা পশ্চিম পূর্ব, তোমরা দেখে নাও, দক্ষিণ উত্তর দক্ষিণ। তো উত্তর দক্ষিণ যেটা হচ্ছে অক্ষরেখা বিভক্ত হবে, এবং পশ্চিম এবং পূর্ব দিকে হচ্ছে নিরক্ষরেখা বিভক্ত, দ্রাঘিমা রেখায় বিভক্ত হবে। যেহেতু উপর নিচে বিভক্ত করা হয়েছে, তাই দ্রাঘিমা রেখায় বিভক্ত হবে। তাহলে তুমি এই বিষয়গুলো মনে রাখবে। এই যে এখানে দেখো, তো বিভিন্ন দেশের অবস্থান দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মাধ্যমে কিভাবে বোঝা যায় সেটাতে দেখানো হচ্ছে। দেশের অবস্থান জানা যায়, সময় নির্ধারণ করা হয় এই রেখাগুলো দ্বারা। তোমরা সহজে বুঝতে পারতেছো অক্ষাংশ দ্রাঘিমাংশের গুরুত্ব কতটুকু। এখানে বিভিন্ন দেশের মানচিত্র দেখা যাচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে দ্রাঘিমা, এবং ডান থেকে বাম পাশে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। তো এইভাবে দেশের অবস্থান এবং দেশের সময় নির্ধারণ করা হয়। এবং বিমানের আকাশপথ যাওয়ার সময় রাস্তা ম্যাপ নির্ধারণ করে। এখানে দেখো, উত্তর মেরু যে চিহ্নটা নিচে, আর্কটিক সার্কেল, যেটা মানে উত্তর মেরু থেকে প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সুমেরুবৃত্ত রেখা। তারপর নিচে যেই অ্যান্টার্কটিক আছে তোমার, অ্যান্টার্কটিক সার্কেল, সেটা হচ্ছে যে মানে দক্ষিণ মেরুতে একদম লাল যে চিহ্নটা পার হয়ে একটা দাগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিক্যাল সার্কেল রেখা, অর্থাৎ কুমেরুবৃত্ত রেখা।
আর তোমার নিরক্ষ বা বিষুব রেখা এখানে দেখা যাচ্ছে সবুজ দাগ দ্বারা। তারপর মকরক্রান্তি রেখা বাম পাশে দেখো, নিচে মকরক্রান্তি রেখা দেখা যাচ্ছে এবং কর্কটক্রান্তি রেখা দেখা যাচ্ছে। তাহলে এখানে তোমরা রেখা কয়টি দেওয়া আছে? 3টি রেখার নাম দেওয়া আছে, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, নিরক্ষ বা বিষুব রেখা। তো দক্ষিণ মেরু রেখা হচ্ছে যে তুমি এখানে প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সমান্তরাল রেখা হবে। প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সুমেরুবৃত্ত, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে কুমেরুবৃত্ত। উপরে যেটা সেটা সুমেরুবৃত্ত এবং নিচে যেটা এটা হচ্ছে কুমেরুবৃত্ত রেখা। এটা হচ্ছে যে এই 5টি রেখা আড়াআড়িভাবে। এখানে দেখো উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক অক্ষাংশ বোঝাবো আর দ্রাঘিমা রেখাগুলো বোঝাবো। মনে করো পৃথিবীটা বৃত্তাকার, তাহলে এই এই লাইনটা হচ্ছে যে দ্রাঘিমা রেখা অর্থাৎ, আর এটা হচ্ছে অক্ষাংশ। তাহলে এটা হচ্ছে অক্ষাংশ ভাগ করবে, আর এইটা হচ্ছে যে এই দাগটা, এই লম্বা দাগ। এখন এইভাবে দ্রাঘিমা রেখাগুলো এভাবে আসবে, এভাবে পৃথিবীর, এটা হচ্ছে এই উপরে নিচে কল্পনা করা রেখাটা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আমি এই পাশে আঁকলাম না, এই পাশে আঁকতে হবে। তার এই অক্ষাংশ হচ্ছে সোজা দাগ হবে, সোজা। এই সোজা দাগগুলো ডান থেকে বাম পাশে যে সোজা দাগগুলো এটা হচ্ছে অক্ষাংশ, আর এটা হচ্ছে দ্রাঘিমা। এখন কোণ এখানে, এখান থেকে একটা বৃত্তের এখান থেকে ঘুরে আসতে, এই পাশ থেকে ঘুরে আসতে এখানে আসতে 360 ডিগ্রি হবে। তা আমরা এখান থেকে যেই মনে করো এখানে একটা দেশ আছে, এই জায়গায় একটা দেশ কল্পনা করলাম, এখানে একটা দেশের কেন্দ্র এখানে যদি হয়, তাহলে আমরা এখান থেকে এই কেন্দ্র থেকে এই অক্ষাংশ, অর্থাৎ অক্ষাংশ তো সমান্তরাল ডান থেকে বাম পাশে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে। তা আমি যদি এখান থেকে উঠতে 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 এখানে আসি, এখানে আসলাম, এখান থেকে আবার এদিকে যাইতে হচ্ছে, অর্থাৎ দ্রাঘিমা রেখা এখানে যাইতে হইতেছে। তো এই দ্রাঘিমা রেখায় তো এখন আমরা উত্তরে কত ডিগ্রি কোণ করেছে, এই এই রেখার সাথে কত ডিগ্রি কোণ হয়েছে, মনে করো এই যে এখানে আসছে, তাহলে এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখলাম। তো এখানে যেহেতু আছে তাহলে এখানে কত 80 ডিগ্রি হবে। তো উত্তরে 80 ডিগ্রি, অর্থাৎ উত্তর অক্ষাংশে 80 ডিগ্রি হবে। এখন যেহেতু এখন দ্রাঘিমা রেখায় এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা দেখবো, অর্থাৎ 10 ডিগ্রি হবে। তো এদিক থেকে এই রেখার সাথে কত ডিগ্রি হয়েছে সেটা দেখাইতে হবে, আর এটা থেকে কত ডিগ্রি হয়েছে সেটা দেখাইতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, উত্তর থেকে দক্ষিণ হচ্ছে দ্রাঘিমা রেখা, মানে উপর থেকে নিচে যে কল্পনা করা হয়েছে রেখা সেটা হচ্ছে দ্রাঘিমা। অক্ষাংশ হচ্ছে যে ডান থেকে বামে যে কল্পনা করা হয়েছে দাগগুলো সেটা হচ্ছে অক্ষাংশ। ধন্যবাদ সকলকে। 6 পৃষ্ঠায় দেখো, 6 পৃষ্ঠার এই যে নিচে, এখন আমরা এই ছকটি পূরণ করে নিই। চলো, দেশের নাম, মানচিত্র অবস্থান অক্ষাংশ দ্রাঘিমা, কম্বোডিয়া 11 ডিগ্রি 33 মিনিট উত্তর অক্ষাংশ এবং 104 ডিগ্রি 55 মিনিট পূর্ব দ্রাঘিমা। এখানে উরুগুয়ে 33 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ 56 পশ্চিম দ্রাঘিমাংশ। ডেনমার্ক 56 উত্তর অক্ষাংশ, তারপর 10 পূর্ব দ্রাঘিমাংশ। এখানে দেখো ডেনমার্কের কথা বলা হয়েছে, তো মাদাগাস্কার বলবো এখন। 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ 47 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। জাপান 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 136 পূর্ব দ্রাঘিমাংশ। সেনেগাল উত্তর অক্ষাংশটা দেখো 14 ডিগ্রি 22 মিনিট 0.001 সেকেন্ড অক্ষাংশ উত্তর অক্ষাংশ। আর সেনেগালের এই যে নিচেরটা হবে 14 ডিগ্রি 16 মিনিট 59.99 সেকেন্ড পশ্চিম দ্রাঘিমাংশ। তো আমরা এটা 6 পৃষ্ঠার, এখন 6 পৃষ্ঠার এই সব পূরণ করলাম। এখন আমরা 7 পৃষ্ঠায় চলে যাব। 7 পৃষ্ঠায় তোমাদের যেটা করতে হবে, 7 পৃষ্ঠায় একটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই একটা মানচিত্র অঙ্কন করতে হবে। এই যেখানে প্রথমে একটা কাজ দিয়েছি দেখো, একটা মানচিত্র অঙ্কন করার জন্য বলা হয়েছে। এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ জিজ্ঞেস করবে, অন্য দলের কাজ হবে সেটা পৃথিবীর মানচিত্র দেখে দেখা বলে। তারপরে একটা বিষয় খেয়াল করেছে বলবে, আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যে আকার দেখি, 56 ত্রিমাত্রিক মানচিত্র যে আকার দেখি তা হুবহু এক নয়। গোলাকার একটা তলকে যখন দ্বিমাত্রিক তলে বোঝানোর চেষ্টা করা হয় তখন এই বিপত্তি ঘটে। বিশ্বাস না হলে তোমাদের গ্লোবে অ্যান্টার্কটিকা মহাদেশের আকার ও 56 মানচিত্রে যে কোনো দ্বিমাত্রিক মানচিত্রে একই মহাদেশ আকার তুলনা করে দেখো। এখন এই যে দেখো চতুর্থ সেশনের যে কাজ 7 পৃষ্ঠায়, এই সেশনের শুরুতে তোমাদের পৃথিবী মডেলের অক্ষরেখা দ্রাঘিমাংশ মিলিয়ে নিয়ে গ্রুপ বা মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো এঁকে নাও। অর্থাৎ এখানে একটা মানচিত্র, পৃথিবীর মানচিত্র অঙ্কন করতে বলছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখে, এই যে এখান থেকে দেখে 5 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠার সমাধান করা যাবে। 7 পৃষ্ঠাতে
চিত্র অঙ্কন করে দেখাবে। এখানে 7 পৃষ্ঠা আরো কাজ আছে, সেটা তোমাদের এখন বলে দিচ্ছি। এই 7 পৃষ্ঠায় আরো একটি কাজ আছে, দেখো। এই যে এখানে এই লাইনটা থেকে এই সমস্যা সমাধানের জন্য সকল দেশ একটা নির্দিষ্ট নিয়মে দিন তারিখ নির্ধারণ বিষয়ে একমত হয়েছে। তোমরা অনুসারে পাঠ বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখার সময় তারিখ নির্ধারণ উপায় অংশটুকু পড়ে নাও, নিজের আলোচনা করে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে। তারপর এখানে দেখো, এবার একটা বিষয় ভেবে দেখো, বাংলাদেশে যখন ভর দুপুর পৃথিবীর উল্টো দিকে, তো তখন মধ্যরাত। তো এখন পৃথিবীর উল্টো দিকে কেন মধ্যরাত, এটা তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এই 7 নম্বর পৃষ্ঠায়। তো চলো আমরা দেখে আসি পৃথিবীতে এক পাশে রাত এক পাশে দিন কেন হয়, সেটা দেখে আসবো। দেখে এসে তারপর আমরা 8 পৃষ্ঠার সমাধানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে সূর্য পৃথিবীর এক পাশে আলো দিচ্ছে, অন্য পাশে বিপরীত পাশে যেটা বাম পাশে সেখানে আলো দিতেছে না। অর্থাৎ পৃথিবীতে এক পাশে আলো দিলে অন্য পাশে অন্ধকার থাকবে, এটাই একেবারে কমন জিনিস। তোমরা তো এক এক সময় এক এক রকম ভাবে আলো দেবে, তির্যক ভাবে বা সোজা ভাবে। পৃথিবীর এক এক পৃষ্ঠায় সোজা সূর্য থেকে সোজা যেদিকে সেদিকে সরাসরি আলো দিবে, এই যে দেখতেছো তোমরা। তো আমরা এখন বুঝতে পারলাম যে পৃথিবীর অন্য পাশে কেন অন্ধকার থাকে, সেটা সহজে বোঝা গেল। তো এইভাবে এখানে 4টি দেখানো হয়েছে যে কেন অন্ধকার থাকে পৃথিবীর অন্য পাশে, এবং এক পাশে দিন থাকে, যে বিপরীত পাশে অবশ্যই অন্ধকার থাকবে। যাই হোক, আমরা 7 পৃষ্ঠার কাজ শেষ। একটা পৃথিবীর মানচিত্র অঙ্কন এবং পৃথিবীর এক পাশে রাত এক পাশে দিন কেন সেটা জানতে পারলাম। এখন আমরা 8 পৃষ্ঠার সমাধানে চলে যাচ্ছি। 8 পৃষ্ঠা হচ্ছে একটা ছক পূরণ করতে হবে, দেশের নাম এবং এই মুহূর্তে ঘড়ির সময় সেটা নির্ধারণ করতে হবে। তো চলে যাবে বাংলাদেশ, মনে করো 10টা বা রাত 10টা বাজে। কম্বোডিয়া তখন রাত 11টা বাজবে। উরুগুয়ে অর্থাৎ 1টা বাজবে, বিকেল 1টা। ডেনমার্কে বাজবে 6টা। মাদাগাস্কার PM বাজবে 7টা, সন্ধ্যা 7টা। জাপানে বাজবে AM সকাল সকাল বলতে রাত 1টা বাজবে আর কি। সেনেগাল PM অর্থাৎ বিকাল 4টা হবে। তো এখানে বাংলাদেশের 10টা সময়ের সাথে মিলিয়ে এই সময়গুলো নির্ধারণ করা হয়েছে। এখন বাংলাদেশের সাথে পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। আর এই যে উরুগুয়ে বাংলাদেশের সাথে পার্থক্য হচ্ছে 9 ঘন্টা। ডেনমার্ক বাংলাদেশের সাথে 4 ঘন্টা। মাদাগাস্কার বাংলাদেশের সাথে পার্থক্য 3 ঘন্টা। জাপানের সাথে বাংলাদেশের সাথে পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। সেনেগালের সাথে বাংলাদেশের সাথে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। এটা আমরা পার্থক্য সহ দিয়ে দিলাম, যেহেতু চিহ্ন উত্তর দিতে হবে। তো এইটাই হচ্ছে যে এই 8 পৃষ্ঠার উপরের ছক সমাধান। এবং 8 পৃষ্ঠার নিচে কিছু সমাধান লিখতে হবে, সেটা হচ্ছে কনসেনট্রেশন। দেখো এখানে নিচে বলা হয়েছে যে এখানে পাখিরা যে দিক দিয়ে চলাচল করে, সেটা একটা পাখিরা আকাশপথ নির্ধারণ করে চলাচল করে কোনো নির্দিষ্ট পথে। তো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার যে বিষয়গুলো লেখা হয়েছে, যে পাখি চলাচল করার রাস্তা। তো প্রথম রাস্তা হচ্ছে যে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে, সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এই 2টা রাস্তা হচ্ছে পাখিরা চলাচল করে। প্রায় 250 প্রজাতির পাখি, প্রায় 5 কোটি পাখি চলাচল করে এখানে। এই রাস্তাগুলো, এই রাস্তা, দুইটি রাস্তা তোমাদেরকে এখন দেখাবো। এই 2টি রাস্তা দেখাবো এখন। 8 নম্বর পেজে রাস্তাগুলো দেওয়া আছে, এই যে দেখো 8 নম্বর পেজ। এখানে যে এই যে লাল লাল যেই এখানে লাল যে দাগটা দেখো, লাল এখানে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে। আমি আর একটু গাঢ় করে দেখাচ্ছি। এই যে এই রেখাটা, লাল রেখাটা হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে, এই লাল রেখাটা। এখন আমরা দেখবো যে এই যে 2 নম্বর সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে দেখবো এখন মানচিত্র থেকে। এই যে সবুজ সবুজ যে দাগটা দেওয়া হয়েছে, সবুজ রাস্তাটা, এইটাই হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এই রাস্তাগুলো ব্যবহার করে, আকাশপথ ব্যবহার করে পাখিরা চলাচল করে। তো যারা ঝাঁক বেঁধে যে পাখিগুলো চলাচল করে, সেগুলোর কথা বলা হয়েছে। পরিযায়ী পাখি, যেমন টিয়া পাখি, বক পাখি, চাতক পাখি। তো এখন আমরা এই ক্লাসটি যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাদের এই অধ্যায়ের আগের ক্লাসটা পড়ে নিও, তাহলে অবশ্যই বুঝতে পারবো ভালোভাবে। তো এখন আমরা 9 পৃষ্ঠায় আছি। এখন 9 পৃষ্ঠায় এই যে এখানে একটু সমাধান লিখতে হবে। 5 কোটি পাখি চলাচল করে এই ফ্লাইওয়ে বাংলাদেশ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে, নিচে রাখো। এখন তোমাদের এখানে মনে রাখতে হবে, এই যে লাল ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে, এটা কোন কোন দেশ দিয়ে চলে গেছে, এই লাল দাগটা।
এখানে আবার দেখাচ্ছি এই এই লাল দাগটা, এই রাস্তাটা কোন কোন দেশের উপর দিয়ে চলাচল করেছে। বাংলাদেশের উপর দিয়ে চলাচল করেছে অবশ্যই। তো আর কোন কোন দেশ সেটা তোমাদের বলতে হবে। তো আমরা এখানে মানচিত্র থেকে বুঝতে পেরেছি যে নেপাল, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, জাপান, আলাস্কা এবং কানাডা দিয়ে গেছে এই এই 2 নম্বর 1 নম্বর রাস্তাটা। 1 নম্বর রাস্তাটা এই দেশগুলোর মধ্য দিয়ে, এই দেশগুলোর মধ্য দিয়ে গিয়েছে, এই দেশগুলোর মধ্য দিয়ে, বাংলাদেশ সহ এই দেশগুলোর মধ্য দিয়ে গিয়েছে। এই হচ্ছে 9 পৃষ্ঠার সমাধান। এখন আমরা প্রথমে লোকেশন অন করে নেব। তারপরে এই ম্যাপে যাব। আমরা এখন ম্যাপে চলে আসছি। এই যে দেখো বাংলাদেশ। আমরা এখন কোথায় আছি সেটা দেখবো। এই তো আমাদেরকে দেখাচ্ছে আমরা কোথায় আছি সেটা দেখাচ্ছে। এই আমরা এখানে, আমি যদি ঢাকা যাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি লোকেশন চয়েস ডেস্টিনেশন ঢাকা। এখন দেখো এখানে ম্যাপ দেখাচ্ছে মানে কোন জায়গা দিয়ে রাস্তা, কোন রাস্তা দিয়ে যেতে হবে এবং টাইম কার দিয়ে 7 ঘন্টা 16 মিনিট লাগবে, মোটরসাইকেল দিয়ে 6 ঘন্টা 45 মিনিট এবং হেঁটে 3 দিন লাগবে সেটা দেখাচ্ছে। এই যে দেখো, তো জিপিএস অন করে আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো। গাড়ি কত সময় লাগবে, কিভাবে যেতে হবে সেটা বলে দিবে জিপিএস সিস্টেম। কোন দিকে যেতে হবে, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিমে যেতে হবে সেটা বলে দিবে। এই যে তোমাদের একটি মোবাইলের অ্যাপসের মাধ্যমে দেখালাম জিপিএস সিস্টেম কিভাবে কাজ করে।